দর্শক আমন্ত্রণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোট আয়োজন। আমরা উৎসবের ভোটে বিভিন্ন বিভাগীয় স্টুডিও যেগুলো আছে সেখান থেকে আমাদের সাথে অতিথিরা যুক্ত হয়, সেই সাথে আমাদের প্রতিনিধিরা যুক্ত হয় আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে। আমরা তুলে ধরার চেষ্টা করি সেখানে তাদের ভাবনা, নানান নির্বাচনী প্রতিশ্রুতিগুলো কী আছে, প্রত্যাশার সাথে প্রাপ্তির হিসাবে আমরা চেষ্টা করি অতিথিদের মাধ্যমে জানার চেষ্টা করি সেখানকার বিভাগীয় এবং জেলার যে সমস্যাগুলো আছে সেগুলো আগামী নির্বাচনের মাধ্যমে কতটা সেগুলো সমাধান করা যাবে। দর্শক, পুরো আয়োজন জুড়ে আমি আছি হিমাদ্রি রাহা, সাথে আছেন আমি তানিয়া হারুন। আমি যুক্ত আছি আপনাদের সঙ্গে এবং জানাতে চাই জনগণের মধ্যে যে ভোটের হাওয়া বইছে এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং সেই সাথে জনরায়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটবে তার ফয়সালা হবে আগামীকাল। কিন্তু সবার একটাই প্রত্যাশা, একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনের সেই প্রত্যাশা নিশ্চয়ই সবারই আছে এবং সেই সাথে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমি সোনিয়া আফরিন ঈশিতা। দর্শক, আগামীকাল সকাল 7:30 থেকে শুরু হবে ভোট গ্রহণ এবং বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ কার্যক্রম। এবং এই উৎসবের আমেজ কিন্তু শহর থেকে শুরু করে গ্রামে বন্দরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে ভোটের এই উৎসব এবং দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু সারা দেশ অপেক্ষা করছে নতুন পরিবর্তনের। হিমাদ্রি, আমরা কিন্তু আলোচনা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সংসদ ভবন স্টুডিও থেকে আমাদের সহকর্মী আদিত্য আরাফাত। আপনাকে স্বাগত জানাচ্ছি উৎসবের ভোট আয়োজনে। একটু আপনার কাছে জানতে চাই যে আর তো মাত্র 15 ঘন্টা 27 মিনিট পর শুরু হবে ভোট গ্রহণ। একটু আপনার কাছে জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসলে যেই জনমনের যে প্রত্যাশা ছিল এবং তরুণদের আসলে যে প্রত্যাশা ছিল সেটি কতটুকু পূরণ হচ্ছে, কি মনে করছেন? জনরায়ের অপেক্ষায় বাংলাদেশ। আপনি জানেন যে এই নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। জানেন 24শে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার 1.5 বছর দায়িত্ব নেয়ার পর তাদের অধীনে নির্বাচন হচ্ছে। এই কারণে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে এইসব নির্বাচন নিয়ে এবং এই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে নানা বিষয় নিয়ে, নানা চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত আছেন, হাসান মামুন, যিনি কলামিস্ট এবং সিনিয়র সাংবাদিক। তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি এখন। আমি শুরুতে যেতে চাচ্ছি আপনার কাছে। এই নির্বাচন নিয়ে নানা শঙ্কা ছিল, নানা উৎকণ্ঠা ছিল এবং শঙ্কা উৎকণ্ঠা কাটিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনও সব রকম প্রস্তুতির কথা জানিয়েছে। আপনার মূল্যায়ন কি? হ্যাঁ, আমার তো মনে হয় যে শঙ্কা ছিল সেই তুলনায় সহিংসতা কিন্তু খুবই কম হয়েছে। নির্বাচনী প্রচারণা তো শেষ হয়েছে গতকাল সকালে, এখন বিরতি চলছে। নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পন্ন করেছে, বলছে আজকে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। প্রথা অনুযায়ী গতকাল প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন, এটা তার বিদায়ী ভাষণ বলে মনে হচ্ছে, নাও হতে পারে। সেই ভাষণে উনি কিন্তু পুরো প্রক্রিয়াটা বর্ণনা করেছেন যে কিভাবে আমরা নির্বাচনে এলাম। অনেকে বলছিল যে নির্বাচনই হবে না, আবার অনেকে বলছিল যে নির্বাচন হলেও ভালো নির্বাচন হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত মানে মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা তো দেখছি যে ঢাকা থেকে মানুষ দলে দলে বাসে, ট্রেনে করে যার যার গন্তব্যে যাচ্ছে, শুধু ছুটি কাটাতে না, তারা কিন্তু ভোট দিতে যাচ্ছে। এবং আপনাদের মতো যারা টেলিভিশনে কাজ করেন বা আমাদের মতো জার্নালিস্ট, তাদেরকে কিন্তু তারা উৎসাহ করে বলছেন যে তারা ভোট দিতে যাচ্ছেন এবং অনেকে বলছেন যে তারা গত 3টা নির্বাচনে ভোট দিতে পারেননি। এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ সমর্থকও থাকতে পারে। এরা যে সবাই, এখানে একটি বিষয়, আওয়ামী লীগের যে ভোট রয়েছে, এখানে বিশাল একটি ভোটার রয়েছে, সমর্থক রয়েছে তাদের। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের ভোটাররা তো রয়েছে। এই ভোটগুলো আসলে কোথায় যেতে পারে? আপনার পর্যবেক্ষণ কি? এই বিষয়ে কিন্তু জরিপ হয়েছে, নানা রকম জরিপ হয়েছে। তো জরিপে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থক যারা, তাদের মধ্যে তো ধর্মীয় সংখ্যালঘু একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আছে। তো সব মিলিয়ে তাদের ভোট বিএনপির দিকে যেতে পারে বলে মানে জানা যাচ্ছে, অনুমান করা হচ্ছে। এবং যারা বিশ্লেষণ করেন নির্বাচন, তারাও মনে করছেন নানান বিবেচনায় আওয়ামী লীগের ভোটার যারা ভোট কেন্দ্রে গিয়ে হাজির হবেন, সবাই তো আর যাবেন না।
অনেকে যাওয়াটাকে অর্থবহ মনে করবেন না, কিন্তু যারা মনে করবেন যে যাওয়া উচিত, কিংবা যারা গত 3টা নির্বাচনে ভোট দেননি তারা ভোট দিতে চাইতে পারেন। তো এদের যদি অর্ধেক ভোটারও, আমরা তো জানি যে প্রায় 20-25% মনে করা হয় যে আওয়ামী লীগের ভোটার এখনও আছে দেশে, এবং তারা তো কোনো সেই অর্থে হয়তো ফৌজদারি অপরাধ করেনি বা আর্থিক অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে নাই, তারা হয়তো সাধারণ সমর্থক, তাই না? এবং তাদের নাগরিক অধিকারের অংশ হিসেবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তো সেটা যদি তারা করে, আমারও মনে হয় যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির প্রার্থীদেরই, মানে প্রার্থী নির্বিশেষে রাজনৈতিক বিবেচনায়, তারা মার্কা বিবেচনায় তারা কিন্তু মনে হয় যে বিএনপিকে ভোট দেবে। এখানে একটা পয়েন্ট বেশ বলি, কয়েকটি জরিপও আমরা দেখেছি যে বেশ কয়েকটি জরিপ, যদিও জরিপের বিষয়ে বিস্তর সমালোচনাও আছে, এক এক জরিপে এক এক রকম এসেছে, কিন্তু মোটা দাগে যদি এই পর্যন্ত নির্বাচনকালীন যতগুলো জরিপ হয়েছে আমরা দেখতে পেয়েছি, সেসব জরিপে এখনো পর্যন্ত দেখা গেছে যে ধানের শীষকে এগিয়ে রাখা হয়েছে। আপনার মূল্যায়ন কি? হ্যাঁ, দল হিসেবে তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এমনকি আওয়ামী লীগের উপস্থিতিতে আমি বলবো যে বিএনপির ভোট সাম্প্রতিককালে সবচেয়ে বেশি ছিল। আমরা লক্ষ্য করব যে 2008 সালে যে নির্বাচনে বিএনপি সবচেয়ে খারাপ ফল করেছিল, 30টা আসন পেয়েছিল এবং একটা প্রচণ্ড চাপের মুখে নির্বাচনে অংশ নিয়েছিল, তখনও বিএনপির ভোট কিন্তু 33% ছিল। তো এই ভোটটা তো তার কোর ভোট, এই ভোটটা তো কমেনি। বরঞ্চ আমার মনে হয় যে আওয়ামী লীগের বিগত শাসনামলে যেভাবে বিএনপি নির্যাতিত হয়েছে, চাপের মুখে পড়েছে এবং আন্দোলন সংগ্রাম করেছে হাসিনা সরকারকে হটানোর জন্য, তাদের ভোট কিছুটা হলেও বেড়েছে। এবং এর সঙ্গে যদি আওয়ামী লীগ সমর্থকদের ভোটের একটা বড় অংশ যোগ হয়, তাহলে আমার তো মনে হয় যে বিএনপির ভোট মানে খুব স্বাভাবিকভাবে 40% ছাড়িয়ে যাবে, এটা আমার ধারণা। এটা 45-48 এমনকি 50% হতে পারে যদি স্বাভাবিক নির্বাচন হয়। মানে নির্বাচনের বাকি প্রক্রিয়াটা যদি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়, মানে ভোট গ্রহণ, ব্যালট গণনা এবং ফল প্রকাশ, এই ক্ষেত্রে যদি কোনো অস্বচ্ছতা না হয়, কোনো জটিলতা না হয় বা কোনো মেকানিজম যেগুলো বলা হচ্ছে সেগুলো। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বলা হয়েছে যে প্রশাসনের একটি উল্লেখযোগ্য অংশ একটি দলের পক্ষ হয়ে কাজ করছে বলে বিএনপির পক্ষ থেকেও অভিযোগ উঠেছে। এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই অভিযোগ কিন্তু জামায়াতেরও আছে, মানে পরস্পরের বিরুদ্ধে জামায়াতেরও আছে, হ্যাঁ, পরস্পরের বিরুদ্ধে আছে। ফলে এটা বলা ঠিক হবে না যে শুধু মানে বিএনপির অভিযোগ আছে। তবে সাধারণভাবে মানে অন্তর্বর্তী সরকারের বিগত সময়ের ভূমিকায়, প্রায় 1.5 বছর তো পার হতে চলল, অন্তর্বর্তী সরকারের ভূমিকায় মনে হয়েছে বিভিন্ন ইস্যুতে যে সরকারটা জামায়াত এনসিপির দিকে ঝুঁকে আছে। এনসিপির দিকে ঝুঁকে থাকাটা অনেকখানি স্পষ্ট, জামায়াতের দিকে ঝুঁকে থাকাটা কিছুটা অস্পষ্ট, কিন্তু ঝুঁকে থাকাটা বোঝা গেছে। তো এটা দেখে বিএনপি অভিযোগ করতে পারে। আরেকটা হলো যে এইরকম কথা রাজনীতিতে চালু আছে যে প্রশাসন দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে জামায়াত শিবির বা এনসিপি, আর মাঠঘাট দখল করেছে বিএনপি, এরকম একটা মোটা দাগে বলা। দুপক্ষেরই আসলে অভিযোগ করছে। বিশেষ করে আমরা কথার বাকযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি শীর্ষ নেতাদের মধ্যে, আপনিও নিশ্চয়ই সেটি দেখতে পেয়েছেন। বিশেষ করে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দল এর বিরুদ্ধে আসলে ব্যাপকভাবেই বাকযুদ্ধে নেমেছে, এবং বিশেষ করে এটি অনেকের মনে আসলে একটি প্রশ্ন উঠেছে যে জুলাই অভ্যুত্থানে তারা একটি পক্ষে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পক্ষেই ছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে জুলাই অভ্যুত্থানের যে দুটি শক্তি, বড় শক্তি, তারা একটি দল আরেকটি দলের বিরুদ্ধে একদম প্রকাশ্যেই কথার বাকযুদ্ধে নেমেছে। সবশেষে একটি প্রশ্ন করতে চাই আপনাকে যে নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে, কালো টাকার ব্যবহার বেড়েছে আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি, এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? নির্বাচনে কালো টাকা, নির্বাচনে 3টা জিনিসের ব্যবহার হয় বলে নির্বাচন যারা পর্যবেক্ষণ করেন তারা বলেন। একটা হচ্ছে মানি, মাসল, ম্যানিপুলেশন। মানির সঙ্গে মাসলের যুক্ততা আছে এবং মাসল যুক্ত হলে ম্যানিপুলেশনের ব্যাপারটা আসে। তো এটা আমাদের নির্বাচনগুলোতে কম বেশি সবসময় দেখা গেছে, তবে কোনো কোনো নির্বাচনে কম দেখা গেছে। হ্যাঁ, আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মোটামুটি সুষ্ঠুভাবে হয়েছে এবং তখন নির্বাচন কমিশন জোরালোভাবে কাজ করেছে, প্রশাসনের নিরপেক্ষতা ছিল। তো এইগুলো বলতে চাই যে আজকে একজন প্রার্থীর, বিশেষ করে একজন জামায়াতের জেলা আমির
বিপুল পরিমাণ অর্থসহ আটক হয়েছে এই বিষয়ে, হ্যাঁ, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এই বিষয়ে আমরা একটা খবর দেখেছি অনলাইনে, নিউজ পেপারে কালকে আসবে, টেলিভিশনগুলোতে এসছে। তো প্রায় 1.5 কোটি টাকার বেশি তার কাছে পাওয়া গেছে সৈয়দপুর বিমানবন্দরে বোধহয়। উনি একজন জেলা আমির। তো এই বিষয়ে তাৎক্ষণিকভাবে তো বলা কঠিন, তবে পুলিশও এখন পর্যন্ত পুলিশও বিস্তারিত জানায়নি। তবে জামায়াতের আমির সাহেব মানে শফিকুর রহমান সাহেব একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে জামায়াতকে মেলাইন করার চেষ্টা হচ্ছে। তো মেলাইন করার কি হতে পারে এটা, মানে এত মানে পরিমাণ টাকা নিয়ে যদি একজন জেলা পর্যায়ের আমির ধরা পড়েন, সেটা কিন্তু খুবই উদ্বেগজনক। এবং জামায়াতের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা ছিল যে এরা অর্থ ছড়াচ্ছে, এবং নির্বাচনী তফসিল ঘোষণার আগেও জামায়াত প্রান্তিক পর্যায় পর্যন্ত তৃণমূলেও ঘরে ঘরে গিয়ে উপঢৌকন দেওয়া এবং নানা রকম ভাবে মানে বকশিস দেওয়ার ভেতর দিয়ে নির্বাচনকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে, এই অভিযোগগুলো ছিল। জি, আমরা আপনার সঙ্গে বিকেল 5টায় আবার যুক্ত হচ্ছি। দর্শক, আমরা বিকেল 5টায় আবার যুক্ত হব সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট হাসান মামুনের সঙ্গে, এবং শুনবো এই নির্বাচনের নানা সমস্যার সংকট এবং সংকট থেকে উত্তরণের উপায়। আদিত্য, আপনাকে ধন্যবাদ। বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালে এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হবে নির্বাচন কমিশন স্টুডিও থেকে ইশরাত জাহান উর্মি। উর্মি, আপনাকে স্বাগত জানাচ্ছি উৎসবের ভোট অনুষ্ঠানে। একটু আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনের তো আসলে আর মাত্র 15 ঘন্টা 17 মিনিট বাকি আছে। সকল ভোট কেন্দ্রে ইতোমধ্যে সরঞ্জাম পৌঁছে গেছে। শেষ সময়ে আসলে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বা ব্যস্ততা যদি আমি বলি তাহলে সেটি এখন এই মুহূর্তে চলছে নির্বাচন কমিশনে। আর আমি আছি আসলে আমাদের যে বুথে আছি, যে বিভিন্ন মিডিয়া আউটলেটের যে বুথগুলো করা হয়েছে সেখানেও কিন্তু একটা প্রস্তুতি চলছে। এবং আপনি যেটি বলছিলেন যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে অনেক আগেই যে সরঞ্জামগুলো সেগুলো, এবং এখানে আসলে এই মুহূর্তে একেবারেই শেষ মুহূর্তের যে প্রস্তুতি ছাড়াও এখনো কিন্তু নানান ধরনের কর্মকাণ্ড চলছে। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে রাজনৈতিক দল জামাত ইসলামী আসবেন নির্বাচন কমিশনে দেখা করতে তাদের কোনো একটি অভিযোগ নিয়ে। আমার সাথে এই মুহূর্তে আমাদের নির্বাচন কমিশনের প্রতিবেদক হুমায়রা ফারুকী রয়েছেন। আমি হুমায়রা ফারুকীর কাছে আরো একটু বিস্তারিত জানবো। হুমায়রা আমাদেরকে জানাবেন যে, হুমায়রা, আমি আসলে জানাচ্ছিলাম যে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কিন্তু নির্বাচন কমিশনে। আপনি দীর্ঘদিন কাজ করছেন, আপনি যদি একদম শেষের দিককার এখন যা চলছে সেটা যদি আরো একটু বিস্তারিত দর্শকদেরকে বলেন। উর্মি, আপনি জানেন যে নির্বাচনের ভোট গ্রহণের যে সময়টা আগামীকাল সকাল 7:30 থেকে শুরু হবে। তো এখন কিন্তু ঘন্টার হিসাব, দিনের হিসাবটাও শেষ হয়ে গেছে। এখন শেষ মুহূর্তের এই সময়টাতে ধরেন দাপ্তরিক কিছু যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো হচ্ছে। আর এছাড়া এখন পর্যন্ত অভিযোগ দেবার যে ব্যাপারগুলো ছিল, যে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি এসে অভিযোগ দিয়ে যাওয়া, তাদের বিভিন্ন বিষয়গুলো জানানো, তাদের আক্ষেপগুলো জানানো, কোনো পরামর্শগুলো জানানো, সেই বিষয়গুলো কিন্তু তারা এখনো করছে। যেমন গতকালকেও বিএনপির পক্ষ থেকে একটা টিম এসেছিল, এবং আজকেও কিন্তু জামাতের পক্ষ থেকে এখানে একটা টিম আসছে, এবং তারা তাদের অভিযোগগুলো জানাবে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই বিষয়গুলো নিয়েও তারা এখানে। তার মানে এখন পর্যন্ত এই বিষয়গুলো আসলে চলছে, টানা চলছে, মানে এটি একদম ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত চলতেই থাকবে। এবং ভোট শুরু হলেও তো নিশ্চয়ই কালকে সারাদিনও তো এই অভিযোগগুলো নেওয়া হবে। আমি বিগত নির্বাচনগুলো কভার করেছি, এটি সহ প্রায় 4র্থ নির্বাচন, আমার জাতীয় সংসদ নির্বাচন কভার করা হচ্ছে। তো তখনও আমি দেখেছি যে ভোটের দিনও কেন্দ্রগুলোতে কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছে না, কেন্দ্র দখল হয়েছে, এ ধরনের অভিযোগগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা আছে তারা কিন্তু সারাদিন আসতেই থাকে, এবং দফায় দফায় তারা আসে, এবং এমনকি ফলাফল যখন গণনা শুরু হয় তার আগ পর্যন্ত এই অভিযোগের পাল্লা কিন্তু চলতেই থাকে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজ বিকেল 5টায় কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি সর্বশেষ যে প্রস্তুতি সেই বিষয়ে কিন্তু একটি ব্রিফিং করা। আমি সেই বিষয়টি জানতে চাচ্ছিলাম যে একেবারে এই ব্রিফিংটি কি একেবারে আমি বলবো যে একদম
শেষ ব্রিফিং, যেটি আনুষ্ঠানিক ব্রিফিং যদি বলা হয়, আনুষ্ঠানিক ব্রিফিং, অনানুষ্ঠানিকভাবে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কিন্তু শেষ ব্রিফিং কি এটা কিনা যেটা 5টায় হওয়ার কথা? শেষ ব্রিফিং ঠিক বলা যাচ্ছে না, কারণ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার যেই ব্রিফিংটি করবেন সেটি হচ্ছে একদম ফাইনাল এবং আনুষ্ঠানিক ব্রিফিং। আর তার আগে সচিব যেটি করবেন সেটি হচ্ছে যে সচিব তো আমাদের সাথে প্রত্যেক দিনই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। আমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো বিষয় জানার থাকলে, কোনো নতুন কি অভিযোগ আসলো, দাপ্তরিক নতুন কি সিদ্ধান্ত হলো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সচিব আমাদেরকে প্রত্যেক দিনই কিছু না কিছু জানাচ্ছেন এবং তার মাধ্যমে আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে হুমায়রা ফারুকী, আমাদের নির্বাচন কমিশন বিটের যে প্রতিবেদক, তিনি আমাদেরকে বিস্তারিত বিষয়টি তুলে ধরলেন, বললেন। এখন পর্যন্ত এটুকুই ছিল আমাদের কাছে। 5টায় ব্রিফিং রয়েছে, এরপরে যদি কোনো রাজনৈতিক দল আবার আসে অভিযোগ নিয়ে, সেই সমস্ত খবর নিয়ে আমরা ডিবিসির উর্মি, আপনাকে ধন্যবাদ। হিমাদ্রি রাহা আপনি শুনছিলেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি, তিনি বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালসে বিভিন্ন ধরনের তথ্য দিলেন তিনি, এবং তিনি বললেন যে নির্বাচন কমিশনের শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি নিয়েও জানালেন আপনি। এবং অনুষ্ঠানের শুরুতে কিন্তু আপনি বলছিলেন যে বিভিন্ন বিভাগের নির্বাচন নিয়ে যেই আলাপ বা নির্বাচন নিয়ে যেই কথা, সেগুলো আপনি জানানোর চেষ্টা করবেন। একটু আপনার মাধ্যমে জানতে চাই, বিভাগের কথা জানাবেন। নির্বাচন আসলে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হয়ে ওঠে শেষ মুহূর্তে, সেটি হচ্ছে নিরাপত্তার বিষয়টি। আর নিরাপত্তার কথা যদি বলতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রাম বিভাগ, কিন্তু চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা এবং পার্বত্য চট্টগ্রামগুলো বাংলাদেশের সবচেয়ে দুর্গম এলাকাগুলো কিন্তু পার্বত্য চট্টগ্রামে, সেখানে নিরাপত্তা একটা বিষয় কাজ করে। তারপর হচ্ছে সেখানে ভোট কেন্দ্রে যাওয়াটা একটা বিষয় কাজ করে। সেখানে যারা, যেমন আমাদের নৃগোষ্ঠী যারা আছে, তারা কিন্তু একটা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তাদেরকে 5 থেকে 6 মাইল পথ পাড়ি দিতে হয়। সেই পথটা পাড়ি দিয়ে সে ভোট দিতে যাবে কিনা, সেই পথটা আসলে হেঁটেই পাড়ি দিতে হয়, হ্যাঁ, সে মানসিকতা আছে কিনা, আমরা সার্বিক বিষয় নিয়ে আসলে এই বিষয়গুলো তুলনার চেষ্টা করবো। আমাদের সাথে চট্টগ্রাম থেকে এখন যুক্ত হবেন, চট্টগ্রাম স্টুডিও থেকে নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। আপনাকে স্বাগত উৎসবের ভোট আয়োজনে। প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, চট্টগ্রাম নানা কারণে আসলে গুরুত্বপূর্ণ এলাকা। দক্ষিণ চট্টগ্রামে বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে। উত্তর চট্টগ্রাম আপনি জানেন রাজন, রাঙ্গুনিয়া, সেখানেও ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। এবং পরিবর্তিত প্রেক্ষাপটের পর গেল 1.5 বছরে প্রায় 23টা খুনের ঘটনা ঘটেছে সেই উত্তর চট্টগ্রামে। এবং পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো দুর্গম এলাকা আছে। কক্সবাজারে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে এবং রোহিঙ্গা একটা ইস্যু রয়ে গেছে, তারা মূল স্রোতে মিশে গিয়ে কোনো ভোট দিচ্ছে কিনা। পুরো বিষয়টা মিলিয়ে আসলে চট্টগ্রামের ব্যবস্থাপনাটা পুরো আলাদা অন্যান্য বিভাগ থেকে, অন্যান্য জেলা থেকে। কি মনে হচ্ছে, আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আপনার, সেই অভিজ্ঞতার আলোকে যদি চট্টগ্রাম জেলা এবং পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা বিষয়টা যদি বিশ্লেষণ করতে বলি নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ। আসলে প্রথম, যেহেতু আপনি পার্বত্য চট্টগ্রামের কথা তুলেছেন, পার্বত্য চট্টগ্রামের দিয়েই শুরু করি। পার্বত্য চট্টগ্রামে 3টা পার্বত্য জেলা এবং 3টি সংসদীয় আসন পার্বত্য চট্টগ্রামে রয়েছে। তার মধ্যে বান্দরবন, রাঙ্গামাটি আর খাগড়াছড়ি। তো বান্দরবনে ইতিমধ্যে আমরা দেখেছি কিছুটা সহিংসতা সেখানে হয়েছে, ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে। তবে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যে দুর্গম অঞ্চলগুলির কথা বলছেন, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমি শুনেছি। এবং সেখানে হেলি সাপোর্টের যেই ক্যাম্প বা বুথগুলো আছে, ভোট কেন্দ্র আছে, সেখানে হেলিকপ্টারের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য এবং অন্যান্য যারা অক্সিলারি ফোর্স আছে তাদের অবস্থানগুলো তারা সেখানে আমার মনে হয় যথাযথভাবে অবস্থান গ্রহণ করেছে। সো পার্বত্য চট্টগ্রামে সেখানে বিশেষ করে অস্ত্রের সশস্ত্র বেশ কিছু গোষ্ঠী আছে পার্বত্য চট্টগ্রামে। তারা যে কোনো সময় সেটা তাদের দলের বা তাদের স্বার্থের বিপক্ষে যদি কোনো কিছু তারা মনে করে, তাহলে সেখানে হয়তো এই সশস্ত্র গোষ্ঠীগুলো কোথাও তারা তাদের অবস্থানগুলো জানান দিতে পারে, সেটা তাদের প্রার্থীর পক্ষে হয়তো। তবে সেটাকে প্রতিরোধ করার জন্য বা সেটার যথাযথ বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য সেখানে প্রয়োজনীয় প্রচুর সংখ্যক সেনাবাহিনী ওখানে অবস্থান আছে। আর চট্টগ্রামে যদি আসেন, এখন যেহেতু আপনি রাউজানের কথা বলেছেন, রাঙ্গুনিয়ার কথা বলেছেন, বিশেষ করে রাউজানেই হয়েছে প্রচুর, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে রাউজানে প্রচুর হত্যাকাণ্ড হয়েছে, সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, অস্ত্রের অবস্থান সেখানে মানুষ দেখেছে, অস্ত্র উদ্ধার হয়েছে প্রচুর। একইভাবে রাঙ্গুনিয়াতেও কিছুটা তার প্রভাব আছে।
অস্ট্রের ফটিকছড়িতে আছে কিছুটা। আর দক্ষিণ চট্টগ্রামে সেখানে আপনি যেটা বলছেন, দক্ষিণ চট্টগ্রামে সেখানে রোহিঙ্গাদের অবস্থানের কথাও বলছেন। কোনো কোনো জায়গায় দেখা গিয়েছে বেশ কিছু রোহিঙ্গাকে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে ক্যাম্পে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গাদের বিষয়েও একটা এখানে শঙ্কার বিষয় আছে, সেটা হচ্ছে রোহিঙ্গাদেরও কিছু সশস্ত্র গোষ্ঠী আছে, তারা হয়তো মরিয়া হয়ে চেষ্টা করবে, হয়তো যদি কেউ অর্থ, যেমন এই আজকেও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে অর্থ নিয়ে প্রচুর অর্থ শর্ত নিয়ে রাজনৈতিক দলগুলো এদিক সেদিক চলাচল করছে। সেখানে যদি অর্থের বিনিময়ে কোনো সশস্ত্র গোষ্ঠী সেখানে যদি সংঘাতে বা তার স্বার্থ বা যেই দল অর্থ দিবে তার পক্ষ নিতে চায়, তাহলে সেখানেও কিন্তু আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের এলাকায় তাদের যথাযথ তাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য উপাত্তের মাধ্যমে সেই ধরনের শঙ্কা যদি থাকে সেখানে তাদের অবস্থান মজবুত করতে হবে। অন্যথায় কিন্তু এখন হয়তো আমরা মনে করছি যে কোনো কিছুই নাই, কিন্তু হঠাৎ করে দেখা যাবে ভোট কেন্দ্র, ভোট যখন শুরু হবে, সে যার পক্ষে সশস্ত্র অবস্থান নিতে আসছে তখন কিন্তু সে অবস্থানটা জানান দিলে তখন কিন্তু সেটাকে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। সেজন্য একটা জিনিস আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের জন্য এটা সতর্ক সংকেত হতে পারে যে যদি সেরকম কোনো তথ্যপত্র থাকে তাদের আগেই অবস্থান নিতে হবে। আরেকটা জিনিস এখানে আমি একটু বলে ফেলি, সেটা হচ্ছে পুলিশের যে মরাল, এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার আসার পর থেকে পুলিশের উপরে পুলিশের যে মরাল যে আপগ্রেডেশন মোটিভেশন সেটা কিন্তু খুব একটা উঁচু লেভেলে নাই। পুলিশ সেখানে যদি যথার্থ ভূমিকা পালন না করে অন্যান্য যারা স্ট্রাইকিং ফোর্স আছে যেমন সেনাবাহিনী বা অক্সিলারি ফোর্স যারা আছে আনসার, বিডিপি বা বিজেপি, তারা কিন্তু খুব যে বেশি তৎপর হয়ে অনেক সময় পরিস্থিতি সামাল দিতে দেওয়া তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এখানে আরও একটা জিনিস আছে, সেটা যদি অবাস্তব বা অপ্রিয় হলেও এটা বাস্তব এবং সত্য, যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দীর্ঘ সময়ে একটা ইনক্লুসিভনেস সৃষ্টি করতে পারে নাই, যে মানুষের যে অন্তর্ভুক্তিমূলক যে একটা ভোটের যে উৎসব আপনারা বলছেন সেটা সৃষ্টি করতে অন্তর্ভুক্তি অর্থাৎ ইনক্লুসিভ যে ইলেকশন সেটাকে তারা নিশ্চিত হয়তো করতে পারে। যার জন্য আপনি চট্টগ্রামের এই 16টি কেন্দ্র আছে বা পার্বত্য চট্টগ্রামের 3টি কেন্দ্র আছে, প্রত্যেকটাই পার্টি এখন মরিয়া হয়ে আসছে। প্রতিদ্বন্দ্বী ধরতে গেলে দুটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামী দলের মূল স্ট্রিং, তারা উভয় পক্ষ মরিয়া হয়ে আছে তাদের দিকে যে আওয়ামী লীগের যে নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানার জন্য। একেবারে এটা অপ্রিয় সত্য, কিন্তু এটা বাস্তব। আপনি প্রত্যেক রাস্তাঘাটে সবখানে এটা কিন্তু মানুষ এখন জিজ্ঞেস করে যে কোন দলের কি অবস্থা, বলে যে আওয়ামী লীগ কোন দিকে ভোট দিচ্ছে, আওয়ামী লীগের সমর্থকরা, সেটার উপরে নির্ভর করছে জয় পরাজয়। এরকম একটা কিন্তু একেবারে আকাশে বাতাসে আপনি কান পাতলেই এখানে শুনবেন। এটা হয়তো অনেকেই অস্বীকার করতে চাইবে, অনেকেই সত্যকে বা বাস্তবতাকে দূরে রাখতে চাইবেন, কিন্তু এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে সত্য। এবং দুটি প্রতিদ্বন্দ্বী দলেই এখন মরিয়া হয়ে আছে যে আওয়ামী লীগ যেহেতু অনুপস্থিত তাদের ভোটারদেরকে কাছে টানা। এটা হচ্ছে চট্টগ্রামের অবস্থান, চট্টগ্রামের বাস্তব পরিস্থিতি, যেটা আমার দৃষ্টিতে এসছে। এবং সেখানে পুলিশের যে আইনশৃঙ্খলা রক্ষার কথা বলছেন, সেখানে পুলিশের অবস্থানটা যদি শক্ত না হয় তাহলে আইনশৃঙ্খলা যে খুব একটা বেশি রক্ষা করে চলা যাবে সেটাও কিন্তু নয়। সো এই জিনিসগুলো সবগুলোই চট্টগ্রামে কিন্তু বিদ্যমান আছে। ধন্যবাদ। নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। তানিয়া হারুন, শুনছিলেন আসলে নিরাপত্তা ব্যবস্থার কথা। চট্টগ্রাম বিভাগটা আসলে নানান দিক থেকে, কারণ বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তার ইস্যু থেকে একটু শঙ্কার জায়গা আছে বেশ কিছু জায়গায়, কারণ সেখানে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী আছে। নির্বাচন নিয়ে আসলে তাদের কি পরিকল্পনা এবং পুলিশ যে মনোরিটির কথা বললো সেটি আসলে ফিরে পেয়েছে কিনা সেটা একটা প্রশ্ন রয়ে গেছে। জানাচ্ছিলেন যে পুলিশ আসলে শক্ত অবস্থানে না থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি ঘিরেও কিন্তু প্রশ্ন আসার সেই ক্ষেত্রটা আসলে তৈরি হতে পারে। আপনার মাধ্যমে আরেকটি বিভাগের অবস্থান আমরা জি, আমি এখন রংপুর বিভাগের আমাদের স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী এম মনির চৌধুরী। তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। তার সঙ্গে রংপুর বিভাগের নিরাপত্তা ব্যবস্থা কিংবা সেখানে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও ভোট প্রস্তুতির খবরাখবর আমি দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।
জনাব এম মনির চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস উৎসবের ভোটের আজকের আয়োজনে। রংপুর বিভাগ দারিদ্র্য কিংবা উন্নয়ন রাজনীতির প্রতীক। এই বিভাগে ভোট মানে আসলে বড় প্রত্যাশার প্রতিফলন, যেমনটা আমরা বলছিলাম। আমি একটু জানতে চাই নিরাপত্তার যে বিষয়টি, আমরা পুরো দেশ আসলে নিরাপত্তার যে বিষয়টি আনা হচ্ছে, প্রায় 10 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে পুরো দেশে। প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, সেখানে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? ধন্যবাদ। আমি রংপুর থেকে ডিবিসির দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। যেমনটি আপনারা বলছিলেন যে ভোট গ্রহণের আর মাত্র 17 ঘন্টা বাকি, 15 ঘন্টা বাকি। এরই মাঝে ভোটের যে উৎসব, ভোটের যে আয়োজন, ভোট সম্পর্কে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলোর মাঝে আগামীকাল ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়। তো যেটা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রত্যাশায় বহু প্রতীক্ষিত এই ভোটে জনগণের যে সারা দৃশ্যত আমরা দেখছি, এটাকে আমরা ইতিবাচক মনে করছি। এবং আমি এই রংপুর নির্বাচনী এলাকা 3-এ আমার অবস্থান। এখানে অনেক প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন দলীয় প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন। সব মিলিয়ে এখানে একটি সুন্দর নির্বাচনী প্রতিযোগিতামূলক পরিবেশ এখানে দেখতে পাচ্ছি। আর উত্তরাঞ্চলের রংপুর বিভাগের মোট 8টি জেলা, এবং 8টি জেলার বিভিন্ন স্থান থেকে আমি সরাসরি যুক্ত না হতে পারলেও পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, তাতে আমার মনে হয়েছে যে সবগুলি নির্বাচনী এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ, জনগণের মধ্যে একটি দৃশ্যত একটা নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং তারা ভোট কেন্দ্রে যে ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমি আশা করছি। এর মধ্যে যে নিরাপত্তার বিষয়টি আপনি বলছেন, জি, আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই, নিরাপত্তা নিয়ে আমরা কথা বলছিলাম, সেই সাথে জানতে চাই এই যে গণ অভ্যুত্থানের পরে একটি চাওয়া আমাদের সবার আগে, বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাওয়ার যে প্রত্যাশা ছিল, এবারে নির্বাচন ঘিরে নির্বাচিত সরকার যখন আসবে সেই বিষয়টি কতটা নিশ্চিত হবে, কিংবা তাদের ইশতেহারে বেশ কিছু বিষয় উঠে এসেছে নির্বাচিত সরকারের গণভোটে ভোটে জয়যুক্ত হওয়ার বিষয়ের পরে ভোটের যে সমীকরণটা সেটি কি জটিল হওয়ার কোনো শঙ্কা থাকছে কিনা? একই সঙ্গে আমরা জানি যে আমরা আমাদের জাতীয় সংসদে প্রতিনিধি নির্বাচন করব, যারা হ্যাঁ ভোট না ভোট যে রেফারেন্ডাম বা গণভোটের বিষয়টি, সেটির ব্যাপারে আসলে জনমনে একটু অজ্ঞতা আছে আমি বলতে পারি। যে আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, তারা জানতে চায় যে আমরা কোনটাতে ভোট দেব। এই যে ভোটের গাড়ি, ভোটের রিক্সা, এগুলো যে আসলে নির্বাচন কমিশন থেকে যেগুলো প্রচার করা হচ্ছিল, আমার মনে হয়েছে যে এটা খুব একটা যতটা আশা করা গিয়েছে ততটুকু সুফল বয়ে আনেনি। মানুষের মাঝে এই রেফারেন্ডাম সম্পর্কে কিছুটা অজানা রয়ে গেছে। তো তারা অবশ্য জিজ্ঞেস করছেন, যারা একটু অগ্রসর চিন্তার মানুষ, তাদের কাছে জেনে দিচ্ছেন তারা কোথায় ভোট দেবেন, কোথায় ভোট দিলে জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে। এভাবে তারা জেনে নিচ্ছেন, এবং ভোট কেন্দ্রে সবাই যাবেন এবং তারা ভোট প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন, এটুকু আশা করা যায়। দৃশ্যত আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখন এই ভোটের মধ্য দিয়ে জাতীয় আশা আকাঙ্ক্ষার কী প্রতিফলন ঘটবে, গণতান্ত্রিক পরিবেশ কতটা ফিরে আসবে, এর মধ্য দিয়ে আমরা যে সমীকরণ আপনি বলছেন যে পরবর্তীতে সরকার গঠনের ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে বা কী সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, তো সেটার ব্যাপারে আমরা আশা করব যে অনেক দিন ধরেই তো আসলে এই জুলাই সনদ তৈরি করা হয়েছে, এবং জুলাই সনদের ভিত্তিতেই এই রেফারেন্ডাম যেটা হবে
তো রেফারেন্ডামে যারা অংশ নিয়েছে আমরা জানি যে এই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল এবং প্রার্থীরা অংশগ্রহণ করছেন এবং তাতে করে একটা সচেতনতার লক্ষ্য করা যাচ্ছে। এবং যেই দীর্ঘ সময় এদেশে গণতন্ত্র ছিল না, ফ্যাসিস্ট সরকার খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করেছে, জনগণের সেখানে কোনো বক্তব্য, জনগণের কোনো আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তার বিপরীতে এই আমাদের অন্তর্বর্তী সরকারের যে ব্যবস্থাগুলো ছিল, ব্যবস্থাগুলো এখন পর্যন্ত চলমান, সেটি অনেকটাই আমার মনে হয় যে আশাবাদ সৃষ্টি করেছে মানুষের মাঝে এবং এই আশাবাদের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ তারা করবেন এবং এই প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে গণভোটের উদ্দেশ্য এবং পরবর্তীতে নির্বাচিত সরকার ব্যবস্থা যেটা আমাদের মাঝে আসবে সেটি আমরা এ পর্যন্ত সতর্ক আশাবাদ ব্যক্ত করতে পারি। আমরা আশা করতে পারি যে এই নির্বাচন আমাদেরও সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি, আমরাও সেই প্রত্যাশায় আছি যেন গণ অভ্যুত্থানের যে বিষয়টি হিমাদ্রি এবং ঈশিতা যেটা আমরা বলছিলাম, নিরাপত্তার বিষয়েও বলছিলাম এবং গণতন্ত্রের যে গণ অভ্যুত্থানের যে মূল উদ্দেশ্য গণতন্ত্র ফিরে পাওয়ার, এই বিষয়টিও আসলে নিশ্চিত হবে কিনা সেটারও প্রত্যাশা সবার আছে। একটি বিরতি নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো। এই মুহূর্তে বিরতি নিচ্ছি। বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস ভোটের উৎসব পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। যেমনটা আমি বলছিলাম, আমাদের রংপুর বিভাগে যে দারিদ্র্য এবং উন্নয়ন রাজনীতির প্রতীক, সেখানে আসলে ভোটের প্রতিফলনটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিমাদ্রি, আমরা যেমনটা বিরতির আগে আলোচনা করছিলাম এবং আমাদের যে সম্মানিত অতিথি ছিলেন তিনি কিন্তু বলছিলেন গণতন্ত্র ফিরে পাওয়ার যে বিষয়টি, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা বেশ জোরদার ছিল তরুণদের মাঝে। এই তরুণ সমাজে এবার সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে ভোটার হিসেবে। বলা বাহুল্য যে আমরা যেমনটা বলছিলাম যে নারীদের নির্বাচনের মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ব্যবস্থার যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা নিশ্চয়ই হতে পারে, যেটি কথা আপনি বলছিলেন যে নারীদের কথা বলছিলেন আপনি। হিমাদ্রি, নারী ভোটারের কথা আপনারা যেমনটা বলছেন আসলে যে মোট ভোটারের আসলে অর্ধেকই কিন্তু এবার নারী ভোটার এবং এই নারী ভোটারদেরকে নিয়ে একটু জানতে চাইবো। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত আছেন ময়মনসিংহ ঘাগড়া বারেরা কলেজের অধ্যক্ষ কাব্যসুমি সরকার। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি। আপনার কাছে জানতে চাইবো যে ময়মনসিংহের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে তো আসলে 1365টি কেন্দ্র আছে এবং তার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আসলে 583টি কেন্দ্র এবং আমরা যেরকম আলোচনা শুরুতেই বলছিলাম যে নারী ভোটারদের অংশগ্রহণ নিয়ে কথা বলছিলাম, আপনার কাছে কি মনে হয় যে নারী ভোটারদের অংশগ্রহণ এবার কেমন হবে ময়মনসিংহ বিভাগে? আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রত্যাশা আর প্রতীক্ষার শেষ করে আগামীকাল ভোট গ্রহণ। আর এবার ভোট গ্রহণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দীর্ঘ সময় পর মানুষ যে ভোট দেওয়ার একটি প্রত্যাশা মানুষের মাঝে, এখানে নারী ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনাটাই আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য বড় একটি চ্যালেঞ্জ আমরা বুঝতে পারছি। আসলে আমরা দেখেছি, গতকালও আমরা জানানোর চেষ্টা করেছিলাম, আজকে সকালেও জানানোর চেষ্টা করছিলাম, ডিবিসি নিউজের যে দর্শকরা রয়েছেন ঢাকা থেকে ঘরমুখ মানুষ, তারা সবাই কিন্তু আসছেন এই ভোট দেওয়ার জন্য, ভোট উৎসবে অংশগ্রহণ করার জন্য। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের যে যখন জনসভা হচ্ছিল এবং তারা যখন মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছিলেন প্রত্যেকটি প্রার্থীরা, তখন আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে নারীদেরকে আলাদাভাবে যে তাদের নারী কর্মী সমর্থক রয়েছে তাদের মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে নারী যারা ভোটার রয়েছেন তাদেরকে আসলে ভোট প্রার্থনা করেছেন বা ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অনুরোধ করেছেন। ময়মনসিংহ বিভাগের যে 1,61,68,913 জন ভোটার রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রায় অর্ধেকই নারী এবং এদের মধ্যে বহুলাংশে রয়েছে আদিবাসী নারীও, হিজড়া ভোটারও রয়েছেন। আমরা দেখেছি যে এই হিজড়া ভোটার সহ আদিবাসী নারী ভোটার যারা রয়েছেন বা সাধারণ নারী ভোটার যারা রয়েছেন তাদের কাছে প্রত্যেকটি দলের প্রার্থীরাই গিয়েছেন এবং কি ভোট প্রার্থনা করেছেন, ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের কথা বলেছেন। আসলে ভোট কেন্দ্র ঝুঁকির কথা যদি বলি, ময়মনসিংহ বিভাগের যে 3091টি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে
1118টি ভোট কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ বলে আসলে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে যাতে খুব স্বাভাবিকভাবে এই ভোটাররা উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য প্রত্যেকটি ভোট কেন্দ্রেই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তদারকি বাড়ানো হয়েছে এবং এটা আগামী 14 তারিখ পর্যন্ত যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে রাখা হবে। নারী ভোটাররা আসবেন এমনটাই যে বলছিলেন যে নারী ভোটারদের আসলে অংশগ্রহণ নিয়ে কথা বলছিলেন, হিমাদ্রি শুনছিলেন আসলে যে আমাদের কিন্তু এই সহকর্মী- মুহূর্তে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল, তাদের যে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আছেন মাহাদি আমিন, তিনি কথা বলছেন, আমরা একটু সেখানে যুক্ত হতে চাই। তোলার মতো করে মুখমণ্ডলের যে অংশটুকু অনাবৃত রেখে ছবি তুলতে হয়, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার ও নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে যেখানে প্রযোজ্য। এর আগেও আমরা দেখেছি লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বলেছেন যে উক্ত দলের একজন নেতার নির্দেশেই এইসব সিল তৈরি করা হয়েছে। এমনকি তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে, যা নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের প্রমাণ। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সবচেয়ে বেশি নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের দল হিসেবে বিএনপি গণমানুষের ভালোবাসা, আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে এদেশের মাটিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ব্রত রয়েছে। আগামীকালকের যে নির্বাচন, সেটিতে ইনশাআল্লাহ এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যেটি জনগণের কাছে দায়বদ্ধ, যেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে লুণ্ঠিত ভোটাধিকার পুনরুদ্ধারের এই ঐতিহাসিক সময়ে আমরা প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে অনুরোধ করব সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের মতামতের উপর আস্থা রাখতে, শ্রদ্ধা জানাতে। এই নির্বাচনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসিত হওয়ার আছে। বাংলাদেশের নারীরা শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, পরিবার ও সমাজে কতটা সম্মান এবং মর্যাদার সাথে প্রতিষ্ঠিত হবেন। কর্মঘণ্টা সীমিত করার মধ্য দিয়ে মনোনয়ন বঞ্চিত করে উপর্যুপরি নারীদের অমর্যাদাকর এবং অশালীন সম্বোধন করে নারী সমাজে যে অবমাননার চিত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এই নির্বাচন সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর একটি অপূর্ব সুযোগ। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সমাজে নারীদের এই অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আর তাই বিএনপির পক্ষ থেকে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই, আসুন সহিংসতা নয়, সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি, বজায় রাখি পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্য। সকল ধরনের কারচুপি বা জালিয়াতি রুখে দিয়ে নির্বাচনের যে উৎসবমুখর স্বতঃস্ফূর্ত পরিবেশ আজকের গণ আকাঙ্ক্ষা, সেটিকে বাস্তবায়ন করা প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব। এই নির্বাচন কেবল ভোটের অধিকার নয়, এই নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই। এই নির্বাচন শহীদ এবং গুম হওয়া প্রতিটি সন্তানের মায়ের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবার সংকল্প। এই নির্বাচন যেমনটি শুনছিলাম যে বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন যে কথাটি বলছিল, তার কথা একটি বিষয় স্পষ্ট, আসলে সংঘাত নয়, সহিংসতা নয়, সবাই যেন অংশগ্রহণমূলকভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন দিতে চায়, সেটি একটি প্রত্যাশা। আসলে এই প্রত্যাশা সবারই, মানুষ দীর্ঘদিন ভোট না দিতে পারা যে আক্ষেপ, সেই আক্ষেপটা নিশ্চয়ই আগামীকাল সকাল 7:30 থেকে শুরু হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সেই ভোটটা যেন অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত সেটা যেন সুন্দরভাবে শেষ হয়। আমরা কথা বলছিলাম, চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে এই পর্যায়ে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, প্রথম পর্যায়ে আপনি যে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, পার্বত্য চট্টগ্রাম, রোহিঙ্গা ইস্যু নিয়ে, নিরাপত্তার বিষয় নিয়ে, বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিরাপত্তার প্রেক্ষিতে যদি এবারের যে নির্বাচন, সেটিকে ঘিরে যে প্রায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বলা হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, প্রায় 9 লাখেরও বেশি পুলিশ, বিভিন্ন যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, সব কিছু মিলিয়ে আপনি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন কি এবারের নির্বাচনে নিরাপত্তা নিয়ে?
ধন্যবাদ। আগের যে নির্বাচনগুলোর কথা বলছেন সেখানে অনেকটা ছিল একপাক্ষিক, এক ধরনের সরকার একপাক্ষিকভাবে এমন একটা ব্যবস্থা করেছে সেখানে হয়তো অন্যান্য যারা অংশগ্রহণকারী বা অংশগ্রহণ করে নাই তারা সেরকমভাবে সক্রিয় ছিল না। এবার দুটি পক্ষ সক্রিয়, দুটি পক্ষ মানে দুটি দল এখন নির্বাচনে অত্যন্ত সক্রিয় এবং নিজের অবস্থান শক্ত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। একই সাথে আরেকটি বৃহৎ পক্ষকে আইন দ্বারা বা অধ্যাদেশ দ্বারা সেখানে থেকে নিবারিত রাখা হয়েছে। তারাও এক ধরনের অ্যাগ্রাইভ, তাদেরও মনোকষ্ট আছে, তাদের মধ্যেও এক ধরনের ধরেন যেটাকে বলা হয় ক্ষোভ বা তাদের মধ্যে উপস্থিত না থাকার এক ধরনের বেদনা, এগুলো তাদের মধ্যে আছে। সব অন্যদিকে আমি যেটা ওই আগের বক্তব্যও বলেছিলাম, পুলিশদের যে মনোবল, যারা প্রধানত ভূমিকা পালন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে, তাদের যে অবস্থান, তাদের দায়িত্ব পালনের উপরে আইনশৃঙ্খলা অনেক বেশি নির্ভর করবে। তো এই জিনিসগুলো এইবারে নতুন যেটা গতবারের থেকে পার্থক্য হচ্ছে, এবার বেশি করে সক্রিয় দুটি পক্ষ যারা নির্বাচনে, দুটি দলেই আশা করছে তারা নির্বাচনে জয়লাভ করবে এবং সেজন্য তারা ভোটারদের তাদের কাছে টানার জন্য মরিয়া হয়ে আছে। তো যখন দুটি দলেই মরিয়া হয়ে থাকে তখন সেখানে সংঘাত, সংঘর্ষ এগুলির আশঙ্কাটা বেশি করে দেখা দেয় এবং সেখানে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আমরা বেশি করে আশা করি তাদের সক্রিয় অবস্থান, তাদের যে সে অবস্থানটা কিন্তু এদেরকে নিবৃত করে, ডেটারেন্ট এফেক্ট যেটাকে বলা হয়, সেটা হয়। আপনি আপনার বক্তব্যে বলেছেন প্রায় 10 লক্ষের মতো ধরনের স্ট্রাইকিং ফোর্স, সেনাবাহিনীকে ধরলে নৌবাহিনী, বিমান বাহিনী তারা আছে, একই সাথে পাশাপাশি বিজিবি আছে, সাথে পুলিশ আছে এবং সবচেয়ে আনসারের সদস্যদের বেশি করে উপস্থিতি আছে। এখন তাদের দায়িত্ব পালনের উপরে, নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালনের উপরে এবার এই নির্বাচনের গত অন্যান্য নির্বাচনগুলোর থেকে পার্থক্যটা করে দিতে পারে এবং সেটা কালকে আমরা দেখব যে তারা কিভাবে সক্রিয় তাদের দায়িত্ব পালনে। তবে এখানে কিছু আশার বিষয় অর্থাৎ বোঝা যাচ্ছে যে কালকে আসলে প্রমাণ হবে আসলে স্ট্রাইকিং ফোর্স যতগুলো নিয়োগ দেওয়া হয়েছে তারা আসলে কতটুকু কি করতে পারে, তাদের বিষয়টি কালকে আমরা বুঝতে পারবো। আসলে সবকিছু মিলে আমাদের কালকের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো প্রশ্নেরই, কোনো সম্ভাবনারই উত্তর আসলে মিলবে না। এবং সেই সাথে একটু বলতে চাই হিমাদ্রি, যে ভোটারদের উপস্থিতির কথা বলা হয়েছে কিংবা সংখ্যা কাটিয়ে ভোটাররা কালকে কত % ভোট আসলে কাস্ট হবে সেটিও কিন্তু আসলে কালকে ছাড়া, শেষ মুহূর্তে ছাড়া আমরা আসলে সেটি বলতে পারবো না। আমি রংপুর স্টুডিও থেকে আমাদের সঙ্গে একটু যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী এএম মনির চৌধুরী। এএম মনির চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, রংপুরে অতীতে যে রাজনৈতিক দলগুলো আসনগুলো পেয়েছিলেন তাদের যে ভোট ব্যাংক, তাদের যে সমর্থক রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কি এবার সেই ভোট ব্যাংকগুলো কি পাবে কিনা? আমি জানতে চাচ্ছি যে যেসব রাজনৈতিক দলগুলো অতীতে ছিল কিন্তু এবার আসলে নির্বাচনে অংশগ্রহণ করছেন না কিংবা নির্বাচনে সক্রিয় না, তাদের ভোট ব্যাংক আসলে কোন দিকে অগ্রসর হবে? রাজনৈতিক দলগুলো কি এখানে কোনো বেনিফিট পাবে কিনা? ধন্যবাদ। আপনি বলছিলেন যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং তাদের অতীতে যারা এখানে ভোট ব্যাংকের কথা বলে ভোট পেয়েছিলেন আর কি, তো তারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আমরা লাঙ্গল প্রতীকের যে রাজনৈতিক দল, তাদের প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে আমি যেখানে যে কনস্টিটিউয়েন্সিতে আছি বর্তমানে, রংপুর 3, সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের সাহেব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাঙ্গল প্রতীক নিয়ে। পাশাপাশি ধানের শীষের প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীরাও এখানে আছেন, হাত পাখার প্রার্থী আছেন। তো এখানে একটা নির্বাচনের পরিবেশ আমরা উৎসবমুখরই দেখতে পাচ্ছি। এবং যদিও অতীতে যারা বারবার নির্বাচিত হয়েছেন তাদের একটা আশা থাকে যে প্রতিবারের মতো তাদেরকে তাদের পক্ষে জনমত যাবে, কিন্তু আমরা বাস্তব অবস্থায় যেটা দেখতে পাচ্ছি, এখানে ত্রিমুখী বা চতুর্মুখী নির্বাচনী প্রতিযোগিতা ঘটবে রংপুর 3-এ। এবং অন্যান্য যারা এই রংপুর, এখানে তো 6টি সংসদীয় এলাকা আছে, অন্যগুলোতেও আমরা সেটি দেখছি যে প্রত্যেকটি সংসদীয় আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই আসলে প্রার্থী নির্বাচিত হবেন সংসদ সদস্য।
তো এখানে এই তারুণ্যের যে ভোট এটাও কিন্তু খুব মানে আশাবাদ আছে যে তরুণরা যারা ভোট দেননি গত 17 বছরে, তো তারা তাদের একটা অংশগ্রহণ থাকবে এবং তারা তাদের মনোনীত প্রার্থীদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেবেন এবং তাদের ভোট এবং একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেননি তাদেরও অনেক ভোটার আছেন, তারা সাইলেন্ট ভোটার, নীরব ভোটার, তাদের অনেকে। জনাব এ এম মনির চৌধুরী, আপনি তরুণদের ভোটারদের কথা বলছিলেন, হিমাদ্রি ঈশিতা যেমনটা জনাব এ এম মনির চৌধুরী বলছিলেন, তরুণদের জন্য যে প্রত্যাশাগুলো আছে, এবার অনেক নতুন ভোটার এবং তরুণ ভোটার আছে, সেই বিষয়টি নিয়ে আমরা আরেকবারও আলোচনায় ফিরবো। একটি বিরতি নিয়ে ফিরছি, এই মুহূর্তে বিরতি নিচ্ছি উৎসবের ভোট থেকে, সঙ্গেই থাকুন।